ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল আসবে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত আলোচনায় তোলা হবে 133টি অধ্যাদেশ। সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় বিরোধী দল, জুলাই সনদ বাস্তবায়নে প্রাপ্যটুকু চায় জামায়াত, আপত্তি রাষ্ট্রপতির ভাষণ। ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ সারি, বিভাগীয় শহরগুলোতে জ্বালানি সরবরাহ 10% বাড়ানোর নির্দেশ বিপিসি। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরানের নিহত সংখ্যা 1300, ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থায় হামলার পাল্টা দাবি। এবং প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ, 8 উইকেটের বড় জয়, 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা নাহিদ রানা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি মনা সাদাত। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সভাপতিত্ব কে করবেন সেই সিদ্ধান্ত সংসদের নেতা নেবেন বলে জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ আলোচনায় তোলা হবে প্রথম অধিবেশনে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন সরকার দলীয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্যদের দিক নির্দেশনা দেন সরকার প্রধান। 1 ঘন্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সরকারের মন্ত্রীরা। জানান, প্রথম অধিবেশনে নেওয়া হবে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত। স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগ নিয়েও কথা বলেন তারা। এটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আমাদের সংসদ নেতাকে। সংসদ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 12 তারিখ সকাল 11টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হবে এবং এই জাতীয় সংসদের এই অধিবেশনটা জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। ইনশাআল্লাহ কালকে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে। পরে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা সিদ্ধান্ত দিয়েছি, সংসদে আমাদের সংসদীয় দল সিদ্ধান্ত দিয়েছে, মাননীয় নেতা স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্ধারিত করবেন। জুলাই সনদের ব্যাপারে আমরা আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা শপথ নেইনি, আমার শপথ নেইনি কারণ এটা সংবিধানে নেই, সেই জন্য সংবিধানে ইনকর্পোরেট করার পরে তখন পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নেব। স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ প্রসঙ্গেও কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ। বলেন, প্রথম অধিবেশনে উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ। বিশেষ কমিটিতে আমাদের 133টি অর্ডিন্যান্স আছে, সেগুলো যাবে, তারা বাছাই করবে, যেটা ল্যাপস হবে সেটা ল্যাপস হবে, আর যেগুলা এটা নিয়ম অনুযায়ী হবে, এবং যেগুলা অবশ্যই থাকবে, সব দলের মিলিয়ে সম্মিলিতভাবে এটা হবে, এবং যেগুলো পাশ করার সেগুলো আমরা সংসদে আগামী 12 তারিখের মধ্যে ইনশাআল্লাহ পাশ করব। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া অধিবেশনের মধ্য দিয়ে জনগণের সংসদের যাত্রা শুরু হবে জানিয়ে এ সময় বিরোধী দল সহ সবার সহযোগিতা চান জাতীয় সংসদের চিফ হুইপ। গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার প্রসঙ্গে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের প্রেক্ষিতে বিরোধী দলের যেটুকু প্রাপ্য ততটুকুই চায় জামায়াত। বলেন, সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় বিরোধী দল। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় দলের সভা শেষে তিনি এই সাংবাদিকদের এসব কথা জানান। আর ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের। আরও জানাচ্ছেন তামিম মাহবুব। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের 9ম তলায় বিরোধী দলীয় সভাকক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সভা শেষে সংসদ ভবনের এলডি হলে প্রেস ব্রিফিং করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ সময় তিনি বলেন, সংসদে বিরোধী দলের ভূমিকা কেমন হবে তা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। দেশ ও জাতির কল্যাণের যে কোনো সিদ্ধান্তে জামায়াত সরকারকে সহযোগিতা করবে বলে জানান তিনি। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। আমরা অবশ্যই
অপ্রাসঙ্গিক কোনো ভূমিকা রাখবো না, আমরা প্রাসঙ্গিক ভূমিকা রাখবো। আমরা আগেই বলেছি, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সহযোগিতা করতে হলে সেটা দেশ এবং মানুষের জন্য, আর বিরোধিতাও করতে হলে দেশ এবং মানুষের অধিকারের জন্য। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির জানান, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সহ জুলাই সনদের প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায় জামায়াত। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক। এর আগে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। আর দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সংসদের আলোচনায় জুলাই সনদের বিষয়টি নিষ্পত্তি হতে হবে। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। বৈঠক শেষে বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের দাবি জানান। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। চলমান তেল সংকটের প্রভাবে আজও মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। ভোক্তাদের অভিযোগ, বেশিরভাগ পাম্পে তেল না থাকায় বাড়ছে ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ তেল, যদিও পাম্প কর্মকর্তাদের দাবি প্রয়োজন অনুযায়ী নেই সরবরাহ। এদিকে বিভাগীয় শহরগুলোতে পেট্রোল ও অকটেনের সরবরাহ 10% বাড়ানোর নির্দেশ দিয়েছে বিপিসি। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্ব তেল বাজার টালমাটাল, এর প্রভাব বাংলাদেশেও। গেল কয়েকদিনের মতো বুধবারও দীর্ঘ যানবাহনের সারি দেখা যায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। ভোক্তাদের অভিযোগ, রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা, তাই অনেকটা বাধ্য হয়ে নির্দিষ্ট কয়েকটি স্থানে দীর্ঘ লাইনে ধরে সংগ্রহ করতে হচ্ছে তেল। কল্যাণপুরে 3টা পাম্প আছে, ওইখানে 3টা পাম্পের 3টাই বন্ধ। প্রাইভেট কারে দিচ্ছে কিন্তু বাইকে একদমই দিচ্ছে না। একটা পাম্পেও তেল নাই, একদম আস্তে আস্তে, তারপরে এদিক দিয়ে ঘুরা, তারপর মিরপুর দিয়ে ঘুরা ঢুকে, মিরপুরও নাই, আর গাবতলিও নাই, ওদিকে নাই, 100 জায়গাটা কোনোটাই বন্ধ। এখানে আমি 2 ঘন্টা বেশি হয়েছে, আমি 2 ঘন্টা 23 মিনিট লাইনে দাঁড়িয়ে আছি তেলের জন্য আর কি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যতটুকু তেল মিলছে তাও পর্যাপ্ত নয় বলছেন চালকরা। এটা চলে না তো, আমার যা তেল দেয় তেলে আমার দিন যায় না, মানে এখন কিছু ডিউটি ফাঁক দিতে হয়। এখন কতটুকু টাকা তেল দেয় একমাত্র আল্লাহ জানে। যে পরিমাণ তেল দেয় এই পরিমাণ আমার, আমি মার্কেটিং জব করে না, আমার প্রতিদিনই 2 লিটার তেল লাগে। এদিকে বুধবার সকালে রাজধানীর তেজগাঁও, মহাখালী ও আশপাশের বেশিরভাগ পাম্প বন্ধ দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটে হিমশিম অবস্থা তাদের। আমাদের গাড়ি আটে 4টা বাজে, তো 4টা থেকে আমরা শুরু করছি, ভোর 6টা পর্যন্ত আমরা বিক্রি করছি। যতক্ষণ ছিল ততক্ষণ আমরা বিক্রি করছি, এখন নাই, এখন বিক্রি করতে পারতেছি না। এখন আমার গাড়ি আসলে আমরা আবার শুরু করব। আমরা যা পাচ্ছি তাই দিতেছি, যেরকম সরকার রেশনিং করে দিচ্ছে ওইভাবেই দিতেছি। তবে চলমান সংকট মোকাবেলায় তেলের দাম বৃদ্ধি না করায় সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। জনগণের মনের ভিতরে জায়গা করে নিচ্ছে, এটা সরকারের খুব মহৎ সিদ্ধান্ত। আমি আমার পক্ষ থেকে এই সরকারকে অসংখ্য ধন্যবাদ দিই যে আমরা এখনো তেল পাচ্ছি, কম হলেও তেলটা পাচ্ছি। কোনো কিছু হইলেই উনি বলতো যে বেগুন দিয়ে খাইতে, মিষ্টি কুমড়া দিয়ে খাইতে, তারপর অনেক কিছু করতে বলতো, কিন্তু উনি বলতেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ, তেলের দামটাও বাড়তেছে না। দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল সরবরাহ 10% বাড়ানোর নির্দেশ দিয়েছে বিপিসি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবার দেখাবো রাজধানী ফিলিং স্টেশনগুলোর এই মুহূর্তের চিত্র। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। সুজন, এখনো কি পাম্পগুলোতে চালকদের ভিড় আছে কিনা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেমনটি দেখছেন, রাত 11টার বেজে আরও 7-8 মিনিট হয়েছে। এখনও আমরা দেখছি রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন এবং চালকরা যেমনটি বলছেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পাড়ি দিয়ে তারা তাদের সেই কাঙ্ক্ষিত
সিরিয়াল তারা পাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে আছি তেজগাঁওর সাউদার্নের একটি যে পাম্পে, এবং পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন এই মুহূর্তে এখানে অকটেন দেওয়া কিন্তু বন্ধ রয়েছে। তারা যেমনটি বলছেন তাদের যে চাহিদা অনুযায়ী তারা অকটেন পাচ্ছে না, অকটেন সহ ডিজেল তারা পাচ্ছে না। তারা যেমনটি বলছেন দৈনিক 27,000 লিটার যে অকটেনের চাহিদা থাকলেও তারা পাচ্ছে 9,000 লিটার, যার ফলে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে এই পাম্পটিতে অকটেন দেওয়া বন্ধ রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি ডিজেল এবং সিএনজি দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে দীর্ঘ লাইন কিন্তু এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি কি কোনো যানবাহনের কেউ কতক্ষণ ধরে এই জায়গাটিতে আছেন, মানে এই জায়গাটিতে আসতে কতক্ষণ লাগছে আপনার? ওই জায়গাটুকতে আইতে একটা গাড়ি প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টাও লাগে, এরকম লাগে। যেমনটি বলছেন দীর্ঘ সিরিয়াল পাড়ি দিয়ে তারা এই জায়গাটিতে এসে তাদের কাঙ্ক্ষিত যেই তেল সেটি তারা সংগ্রহ করছেন। একই সঙ্গে একটু যদি বলে রাখি, আমরা যে কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন সরকার বলছে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু তারা সেই পর্যাপ্ত সরবরাহ তারা পাচ্ছে না, যার ফলে তারা যে তেল দেওয়ার যেই সীমাবদ্ধতা সেটির শিকার তারা হচ্ছে। এবং গতকাল এই জায়গাটিতে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যারা মোটর বাইক আরোহী রয়েছেন তাদের দীর্ঘ সিরিয়াল পার হয়ে তারা যখন তাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এসেছেন তেল নেওয়ার জন্য, তখন তারা দেখছেন যে অকটেন শেষ। তো এখানকার কর্মকর্তা যারা বলছেন এই ধরনের উদ্ভূত পরিস্থিতি তাদেরকে শঙ্কার মধ্যে ফেলে। এবং আজকে দুপুরে যে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন একটি সংবাদ সম্মেলন করেছে রাজধানীর মালিবাগে। তারা যেমনটি বলছেন তাদের নিরাপত্তা এবং পেট্রোল পাম্পগুলোর নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সেনা সদস্য মোতায়েনের তারা দাবি জানিয়েছেন, একই সঙ্গে যাতে করে তারা পর্যাপ্ত সরবরাহ পায় এবং মোটরসাইকেল আরোহী বাহনকারী যারা রয়েছেন তাদেরকে যাতে একই পরিমাণ তেল সংগ্রহ করা হয় সেই দাবিও তারা জানিয়েছেন, তাদের যে ভোগান্তি সেটি এড়ানোর জন্যে। তো এই ছিল রাজধানীর তেজগাঁও থেকে আমার কাছে সবশেষ মোনা। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। দেখছেন সংবাদ রাত। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ রাত। সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের বিষয়ে কার্যক্রম শুরু করেছে তদন্ত কমিটি। দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে প্রসিকিউশনের কেউ অনৈতিক কাজে জড়িয়ে পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে মঙ্গলবার 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর। 5 সদস্যের এই কমিটির প্রধান তিনি নিজেই। প্রসিকিউশন জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানে 5 সদস্যের ফ্যাক্টরস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। ইউরোপ সহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান ও শ্রম বাজার চালু করতে এরই মধ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমিতে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী শ্রমিকরা দেশে ফিরে এলে সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা এখন ইউরোপ, জার্মানি, জাপান, কোরিয়া
এই সমস্ত দেশগুলোতে আমরা কিভাবে আমাদের শ্রম বাজার ওপেন করতে পারি, আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেই বিষয়টি নিয়ে কাজ করছি। ইনকেস যদি পরিস্থিতির অবনতি হয়, তাহলে আমাদের শ্রমিকরা যদি দেশে ফেরে তাদের কর্মসংস্থান কিংবা তাদের ক্ষতিপূরণ কিংবা কল্যাণের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয়। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। ঈদের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। প্রিয়জনদের জন্য উপহার কিনতে ভিড়, ব্যস্ত সময় পার করছে নগরবাসী। পছন্দের পোশাক কিনতে বাবা মায়ের হাত ধরে এসেছে ছোট্ট শিশুরাও। পছন্দের পোশাক কিনে দিচ্ছেন বাবা মায়েরা। নিজেদের আর পরিবারের সদস্যদের পোশাক কিনে আনন্দিত ক্রেতারা। AH হিমেলের রিপোর্ট। ঈদের আর ৮-৯ দিন বাকি, এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। দেখে শুনে কিনছেন ঈদের পোশাক। দেশি বিদেশি পাঞ্জাবি, 3 পিস, ব্যাগ, জুতা আর শিশুদের বাহারি ডিজাইনের পোশাক নিয়ে সাজিয়ে বসেছেন দোকানিরা। বাবা মায়ের হাত ধরে ঈদের পোশাক কিনতে শপিং মলে আসছে ছোট্ট সোনামণিরাও। পছন্দের পোশাক পেয়ে উচ্ছ্বাসিত তারা। ড্রেস, টপস, ব্যাগ, মাথা ব্যান্ড কিনতে হবে। পার্টি ফ্রক কিনবো, আমার ছোট বোনের জন্য ঈদের ড্রেস কিনবো। দাম কিছুটা বাড়তি থাকলেও পোশাকের মান দেখে কিনছেন ক্রেতারা। ঈদের উপহার কিনে খুশি তারা। নিজের জন্য যতটুকু কিনা তার থেকে অন্যের জন্য কিনাতে আরো একটু বেশি মজা লাগে। আসলে ঈদ হলো খুশির জন্য, বাচ্চাদের জন্য, কেনাকাটার জন্য। 2-1 মার্চে ঘুরছি। আমাদের যে লাস্ট যে 10 দিন থাকে, এই 10 দিনই আমরা মেনলি হচ্ছে রোজার ঈদে আমরা অনেক কেনাকাটা করি। বিক্রেতারা বলছেন এখনো পুরোপুরি বেচাকেনা শুরু হয়নি। 2-1 দিনের মধ্যে ক্রেতাদের সমাগম বাড়বে আশা দোকানীদের। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। সাভারের ধামরায়ে বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ 4 জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সুমনা আক্তার নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, গেল মঙ্গলবার ধামরাই থেকে দগ্ধ অবস্থায় স্বামী স্ত্রী সহ মোট 4 জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। এর মধ্যে সুমনা আক্তার আজ সন্ধ্যা 6:30টার দিকে মৃত্যুবরণ করেন। নিহতের শরীরে 95% দগ্ধ ছিল। দেখছেন সংবাদরাত। সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি।